রত্না দেবীর 4 মেয়ে রোজি, মেরি, দিয়া, রিয়া এবং এক ছেলে সমর। শহরের উচ্চবিত্ত পরিবারের তারা, কোনো কিছুরই অভাব তাদের নেই। সমর পুরো পরিবারের দায়িত্ব নিয়ে নিয়েছে। 4 বোন কলেজে পড়াশোনা করে। রত্না দেবী তার মেয়েদেরকে ডেকে পাত্রের ছবি দেখান, কিন্তু তারা বিয়ে করতে রাজি নয়। তাদের ইচ্ছে আগে তারা দাদার বিয়ে এনজয় করবে, তারপরেই তারা নিজেদের বিয়ের কথা ভাববে। রত্না দেবীরও ইচ্ছে ছেলের বিয়ে হয়ে বাড়ির ননদদের বিয়েতে সমস্ত দায়িত্ব নেবে এবং তিনি নিশ্চিন্তে থাকবেন। 4 ননদ কলেজে যায় এবং ক্লাসের পর গার্ডেনে গল্প করে। এমন সময় পিউ নামে একটি মেয়ে সেখানে আসে। কিরে, তোরা এখানে দাঁড়িয়ে আছিস? আমি তোদেরকে সারা কলেজ খুঁজছি। কেন আমাদেরকে খুঁজছিস কেন? আজ আবার তোর বৌদি তোকে কিছু গিফট করলো নাকি? গিফট দেখাতে এসেছিস মনে হয়। ঠিক ধরেছিস, আজকে বৌদি আমাকে এই ব্রেসলেটটা দিয়েছে। খুব সুন্দর না? জানিস, আমি শুধু একবার বলেছিলাম যে আমার গোল্ডেন ব্রেসলেট খুব ভালো লাগে। বৌদি এটা আন্দামান থেকে আমার জন্য নিয়ে এসেছে। আমার তো খুশির ঠিকানাই নেই। আমার কোনো কথাই বৌদি না শোনা করে না। যখন যা শুনবে কোনো না কোনো সময় ঠিক সেটা নিয়ে এসে হাজির। হ্যাঁ, সেটা বলতে পারিস। আমরাও তো দেখতেই পাচ্ছি তোর বৌদি তোকে কত ভালোবাসে। সবার ভাগ্যে তো আর বৌদির ভালোবাসে জোটে না। আমার বৌদি সবার থেকে ভালো। এই বছরে আমরা গরমকালে 1 মাসের জন্য বৌদির মামার বাড়িতে বেড়াতে যাব ঠিক করেছি। জানিস, এখন থেকে বৌদি আমাকে নিয়ে শপিং করতে বেরোচ্ছে। আমার তো সব ড্রেস বৌদির পছন্দের। আমার বৌদির পছন্দও খুব সুন্দর। হ্যাঁ, তোর জামাগুলো দেখেই তো বোঝা যায়। আমাদের ভাগ্যে কবে যে এরকম একটা বৌদি জুটবে কে জানে। সে কবে থেকে দাদাকে বলছি বিয়েটা করে নে, কিন্তু দাদা তো শুনতেই রাজি হচ্ছে না, আর মাও সেরকম গুরুত্ব দিচ্ছে না। আজকেই মাকে ভালো করে গিয়ে বলবো। আমরাও তো আমাদের বৌদির ভালোবাসা পেতে চাই নাকি? দাদার বিয়েতে মজা করব, বৌদিকে নিয়ে ঘুরে বেড়াবো, আনন্দ করব, তারপর আমরা বিয়ে করব। হ্যাঁ, কারণ বিয়ের পর আমরা এই বাড়িতে তো থাকতে পারবো না, তখন বৌদির সঙ্গে সময় কাটানোও হবে না। আজকেই মাকে নিয়ে বলতে হবে। 4 বোনে বাড়ি ফিরে যায় এবং গিয়ে তাদের মাকে বলে, মা, আমরা প্রত্যেক দিন তোমাকে একটা কথা বলছি, আর তুমি দেখছি কথাটার কোনো গুরুত্বই দিচ্ছ না। আচ্ছা, দাদার তো বয়স হচ্ছে, আর কবে বিয়েটা দেবে শুনি? জানো মা, আমাদের কলেজে প্রত্যেকটা মেয়ের দাদার বিয়ে হয়ে গেছে। সবাই তাদের বৌদির কত নাম করে, বৌদির সঙ্গে ঘুরতে যায়, বেড়াতে যায়, শপিং করে। আর আমাদেরকে দেখো, সবকিছু আছে, অথচ বাড়িতে একটা বউ নেই। আরে বাবা, আমরা আর কতদিন তোমার উপরে আবদার চালাবো বলো তো? এবার তো অন্তত দাদার বিয়েটা দাও। হ্যাঁ, আমিও যে এই বিষয়টা নিয়ে ভাবছি না তা কিন্তু না। আমি কয়েক জায়গায় তো দাদার বিয়ের কথা বলে দেখেছি। 2-1টা মেয়ের ছবিও আছে। দেখি সন্ধ্যাবেলাও ফিরে আসুক, ওর সাথে আজই কথা বলবো। মা, তুমি মেয়ের ফটো জোগাড় করে রেখেছো আর আমাদেরকেও দেখাচ্ছ না? তুমি আগে আমাদেরকে দেখাও, কারণ আমাদের বৌদি আমাদের পছন্দের হবে, তারপর দাদা দেখবে। একদমই নয়, আগে আমার ছেলে দেখবে, ওর পছন্দ হলে তারপর তোদের পছন্দ নিয়ে কথা হবে। এখন যা, তোরা গিয়ে একটু রেস্ট নে। আমি ভোলাকে বলে তোদের জন্য চা বানাচ্ছি। 4 বোনই নিজেদের ঘরে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর দরজায় কলিং বেলের শব্দ হয়। তারপর রত্না দেবী গিয়ে দরজা খোলেন এবং অবাক হয়ে দেখেন তার ছেলে সমর পাপিয়া নামে একটি কালো মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। সমর পাপিয়ার হাত ধরেছিল। তা দেখে রত্না দেবী চোখ বড় বড় করে তাকিয়ে বলেন, সমর, এ তুই কাকে সঙ্গে করে এনেছিস? কে এই মেয়েটা? আর তুই ওভাবে ওর হাত ধরে আছিস কেন রে? মা, এর নাম পাপিয়া। আমরা আজকে মন্দিরে বিয়ে করেছি। আজ থেকে ও তোমার বৌমা। চুপ কর, নির্লজ্জ ছেলে কোথাকার। তুই কোথা থেকে এই কালো মেয়েটাকে তুলে না আমার বাড়ির বউ বলছিস? তুই কি ভাবলি এই মেয়েটাকে আমি আমার বাড়িতে ঠাঁই দেব? এখনই একে ঘর থেকে বের কর। এক মুহূর্ত আমি একে দেখতে চাই না। মা প্লিজ, তুমি এইভাবে বলো না। আমি মানছি আমি তোমাকে না জানিয়ে বিয়ে করেছি, কিন্তু পাপিয়া খুব ভালো মেয়ে। তুমি ওর সঙ্গে কিছুদিন কাটাও, তারপরে তুমি বুঝতে পারবে। কিছুদিন কেন, আমি ওর সঙ্গে কিছু মুহূর্তও কাটাতে পারবো না। তুই এক্ষুনি ওকে আমার চোখের সামনে থেকে সরা। এরকম কালো মেয়েকে আমি আমার বাড়ির বউ করব? তোর বোনেরা কত স্বপ্ন দেখেছিল, আর তুই কি করলি? এভাবে সেগুলোকে নষ্ট করলি। আরে বাবা, 5 জন প্রতিবেশীকে আমি কি বলবো? এই কালো বৌমাকে দেখতে এলে তারা আমার সম্মান করবে, 10 রকম কথা শোনাবে। ছি 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 ছি, তুই মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলি। মা, আপনি প্লিজ এভাবে বলবেন না। আমি মানছি আমি কালো, কিন্তু তা বলে আপনি এভাবে। চুপ করো। আমি তোমার মতো মেয়েদের সাথে না একটুও কথা বলতে চাই না। কি করে আমার ছেলেটাকে ফাঁসিয়েছো তা কি আমি বুঝি না? খবরদার আমাকে কখনো মা বলে ডাকবে না। এই বলে রত্না দেবী নিজের ঘরে চলে যান। পাপিয়ার চোখে জল ভরে আসে। এমন সময় পাপিয়ার 4 ননদ সেখানে বরণডালা নিয়ে হাজির হয়। তাকে বরণ করতে করতে বলে,
বৌদি, তুমি একদম কান্নাকাটি করো না। আসলে মা উপর থেকে এরকম করা, কিন্তু ভেতর থেকে একদম নরম। আজ পরিস্থিতির জন্য মা এরকম ব্যবহার করেছে, কিন্তু দেখবে কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বৌদি, আসলে দাদা হঠাৎ করে তোমাকে নিয়ে চলে এসেছে, তো সেজন্য মা একটু আপসেট হয়ে আছে। কিন্তু বিশ্বাস করো, আমরা সবাই খুব খুশি। আমরা তো কবে থেকে চাইছিলাম যে দাদা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসুক। এতদিন পর দাদা একটা ভালো কাজ করেছে। একদমই তাই, আজকে আমরা দাদার উপরে খুব খুশি। দাদা, আমাদের বৌদি কিন্তু খুব মিষ্টি, আমাদের খুব পছন্দ হয়েছে। বৌদি, তুমি এবার একটু গিয়ে রেস্ট করো, আমরা একটু পরে তোমার রুমে যাচ্ছি। ননদদের কথা শুনে পাপিয়ার মুখে হাসি ফুটে ওঠে এবং সে চোখের জল মুছে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর তার ননদরা বিভিন্ন রকমের খাবার দাবার নিয়ে তার কাছে আসে এবং তাকে বলে, বৌদি, এবারে তুমি আরাম করে খাও, সারাদিন নিশ্চয়ই অনেক ধকল গেছে। আচ্ছা বৌদি, তোমার বাড়ি কোথায়? তুমি আর দাদা প্রথম কোথায় দেখা করেছিলে? এই বলো না গো, তোমার প্রেম কাহিনী শুনবো আমরা। হ্যাঁ বৌদি, আমার না লাভ স্টোরি শুনতে খুব ভালো লাগে। দাদা তো এতদিন একেবারে চুপচাপ থাকতো, আমাদেরকে তো বুঝতেই দেয়নি যে দাদার লাইফে তুমি আছো বলে। আমরা তো শুধু শুধু ভাবছিলাম যে দাদা হয়তো বিয়ে করতে চাইছে না, কিন্তু ভেতরে ভেতরে যে এত গল্প চলছে তা কিন্তু আমরা জানতাম না। আসলে আমাদের দেখা হয়েছিল একটা এনজিওতে, আমি ওই এনজিওটা চালাই। এখানে বিভিন্ন মহিলাদেরকে স্বনির্ভর হতে সাহায্য করি। বৌদি, তুমি খেতে খেতে গল্প বলো। এই নাও, আমি স্যুপ বানিয়েছি, কেমন হয়েছে খেয়ে বলো তো। বৌদি, আমার হাতের পকোড়াটা খাবে কিন্তু, আমিও কিন্তু ভালো পকোড়া করতে পারি। খেয়ে তারপর বলো কেমন টেস্ট হয়েছে। এভাবেই ননদরা আদর করে বৌদিকে তাদের হাতের জিনিস খাওয়ায় এবং বৌদিও তাদেরকে নিজের গল্প বলে। অনেকক্ষণ গল্পগুজব করার পর ননদরা বৌদিকে শুতে বলে চলে যায়। পরের দিন সকালে পাপিয়া রান্নাঘরে রান্না করতে যায় এবং চিন্তা করতে থাকে যে প্রথম রান্নাতে সে কি করবে। সেখানে তার 4 ননদ আসে। কি হলো বৌদি, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? কোনো কনফিউশন আছে নাকি? মশলা খুঁজে পাচ্ছ না? না না, আসলে আজ আমার প্রথম রান্না তো, তাই কি রান্না করব না করব সেটা নিয়ে চিন্তিত হয়ে আছি। তোমরা কে কি খাও সেটা তো আমি ভালো করে জানি না। বৌদি, আমরা তো সব রকমের খাবার খাই, আমাদেরকে নিয়ে চিন্তা নেই। আজ বরং তুমি একটু মায়ের পছন্দের রান্না করো, তাহলে দেখবে মা একেবারে তোমার উপরে খুশি হয়ে যাবে। আচ্ছা তাই নাকি? তাহলে মা কি কি খেতে পছন্দ করে আমাকে একটু বলে দাও না গো। মা হচ্ছে মাছের ঝোল, মোচার তরকারি, বেগুন ভর্তা, এগুলো খুব পছন্দ করে। এছাড়া তুমি তোমার ইচ্ছে মতন আরো কিছু রান্না করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি তাই করব। পাপিয়া তার শাশুড়ির ইচ্ছের খাবারগুলো রান্না করে এবং টেবিলে সাজিয়ে রেখে শাশুড়িকে খেতে দেয়। মা, এই নিন, আমি আপনার পছন্দের সমস্ত খাবার রান্না করেছি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। তুমি ভাবলে কি করে আমি তোমার ওই কালো হাতের রান্না খাবো? কে তোমাকে এসব রান্না করতে বলেছে? সরিয়ে নিয়ে যাও এক্ষুনি। মা, আপনি আমার উপরে রেগে আছেন ঠিক আছে, কিন্তু খাবারটার উপরে কেন রাগ তুলছেন বলুন? আপনি একটু খেয়ে দেখুন না, যদি না ভালো লাগে আর খেতে হবে না। আমি বলছি তো আমি এসব খাবো না, সরিয়ে নিয়ে যাও। এই বলে তিনি হাত দিয়ে খাবারের জায়গা ছুঁড়ে ফেলে দেন, যা দেখে পাপিয়ার চোখে আবার জল চলে আসে। সে চোখের জল মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। 4 ননদের এই জিনিসটা দেখে খুব খারাপ লাগে। এদিকে রত্না দেবী বৌমাকে জ্বালানোর জন্য বাড়ির সমস্ত চাকরদেরকে চাকরি থেকে বের করে দেন এবং সমস্ত কাজ একা পাপিয়ার মাথায় এসে পড়ে। পাপিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজকর্ম করতে থাকে। রোজি এসে বলে, মা, এসব তুমি কি করছো বলো তো? তুমি জানো না বৌদি একা এত কাজ করতে পারবে না। আরে বাবা, একটা মানুষের পক্ষে কি বাড়ির সমস্ত দায়িত্ব নেওয়া সম্ভব? বাড়ির এত কাজ বৌদি একা কি করে করতে পারবে? মা, তুমি আমাদেরকে তো কোনোদিনও এক গ্লাস জল পর্যন্ত ঢেলে খেতে দাওনি, আর আজকে বৌদি পরের বাড়ির মেয়ে বলে তুমি তাকে দিয়ে এভাবে কাজ করাচ্ছ। ও কালো বলে তুমি ওকে এইভাবে অমানসিক অত্যাচার করবে? আমি শুরু থেকে দেখছি বৌদির প্রতি তোদের দরদ যেন উতলে উঠছে। এখন তোদের মাকে তোদের আর ভালো লাগবে না বল? মায়ের সঙ্গে এইসব নিয়ে তর্ক করছিস, ঝগড়া করতে এসেছিস? মা, তুমি ভুল করছো। বৌদিকে এতটা চাপ নাও দিতে পারতে। বৌদি কত ভালোবেসে সংসারটাকে আগলে রাখার চেষ্টা করছে, কিন্তু তুমি তাকে সেটা করতে দিচ্ছ না। আর একটাও কথা না, তোরা এবার এখান থেকে বেরিয়ে যা। মেয়েদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে রত্না দেবী মনে মনে ঠিক করেন, মেয়েদের এবার বিয়ে দিয়ে দিতে হবে, কারণ এরা সারাদিন বৌদি বৌদি করে একবারে পাগল হয়ে যাচ্ছে। ওদের বিয়ে দিয়ে এই মেয়েটাকে আমি বাড়ি ছাড়া করব। আমি কালকেই ঘটক মশাইকে বলে মেয়েগুলোর জন্য সম্বন্ধ দেখতে বলবো। পরের দিন থেকে রত্না দেবী তার মেয়েদের জন্য সম্বন্ধ দেখা শুরু করেন
এবং কিছুদিনের মধ্যেই তার বড় মেয়ের জন্য একটি পাত্র ঠিক হয়ে যায়। পাত্রের নাম বিনোদ। রত্নাদেবী মেয়ের বিয়ের দিন ফাইনাল করে দেন। একদিন পাপিয়া বাজারে কেনাকাটা করতে যায় এবং দেখে বিনোদ অন্য একটা মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছে। তাদেরকে দেখে মনে হয় তারা একে অপরকে অনেকদিন ধরেই চেনে এবং তাদের মধ্যে অন্যরকম সম্পর্ক আছে। পাপিয়া নিজের ফোন থেকে সেই ছবিগুলোকে তোলে এবং বাড়ি নিয়ে যায়। এরপর সে সেই ছবিগুলোকে তার বড় ননদ রোজিকে দেখায়। রোজি, আমি তোমাকে কষ্ট দিতে চাই না গো, কিন্তু তুমি নিজে বলো, এরকম ছেলের সঙ্গে তুমি কি সারা জীবন থাকতে পারবে? বৌদি, আমি মাকে এক্ষুনি সব কথা বলছি। মা তাড়াহুড়ো করে যাত্রার সঙ্গে আমার বিয়ে দিতে পারে না, এটা আমার ফিউচারের ব্যাপার। এরপর রোজি তার মাকে গিয়ে সমস্ত কথা বলে। সমস্ত কথা শোনার বদলে রত্নাদেবী তার বৌমার উপরে আরো বেশি রেগে যান আর বলেন, আমি জানি এই মেয়ে আমার মেয়েদের বিয়ে হতে দেবে না, কারণ আমার মেয়েদের বিয়ে হয়ে গেলে ও বাড়িতে একা হয়ে যাবে আর সেরকম খাতির পাবে না। সেই জন্যই তো ও তোদেরকে এই বাড়িতে বসিয়ে রাখবে। ওর প্ল্যান কি তোরা বুঝছিস না নাকি? মা, আপনি এসব কি বলছেন? আপনি ভালো করেই জানেন আমি আমার 4 ননদদের নিজের বোনের মতো করে ভালোবাসি। ওদের যাতে ভালো হয় সেজন্য আমি সব চেষ্টা করছি মা। আপনি নিশ্চিন্তে ওদের বিয়ে দিতে পারেন, কিন্তু প্রত্যেকটা বার আমি দেখে শুনে তারপর আপনাকে এই কাজ করতে দেব। পাপিয়ার এরকম কথা শুনে রত্নাদেবী আরো রেগে গিয়ে তাকে উল্টোপাল্টা করে বলেন। ঠিক এমন সময় রত্নাদেবীর ফোনে ঘটক মশাইয়ের ফোন আসে এবং তিনি বলেন যে পাত্রটিকে তার মেয়ের বিয়ের জন্য ঠিক করা হয়েছিল সে পাত্র অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে পালিয়েছে। এই কথা শুনে রত্নাদেবী একেবারে পাথরের মূর্তির মতন হয়ে যান। কিছুক্ষণ পর তিনি পাপিয়ার কাছে ক্ষমা চান আর বলেন, বৌমা, তুমি ঠিকই বলেছিলে, ছেলেটি অন্য একটি মেয়েকে ভালোবাসে, ওরা বিয়েও করে নিয়েছে। আমি ভুল ছিলাম। দেখলে তো মা, আজ পাত্রটা বিয়ে করে নিয়েছে বলে তবু আমি বেঁচে গেলাম। আর যদি বিয়ে না হতো আর ওই মেয়েটার সঙ্গে সম্পর্কে থাকতো তখন কি হতো বলো তো? বৌদির কথা না শুনে তুমি কত বড় ভুল করতে যাচ্ছিলে, দেখলে তো? রত্নাদেবী তার ভুল বুঝতে পারেন এবং তারপর থেকে তিনি তার বৌমাকে স্বীকার করে নেন। কয়েকদিনের মধ্যে ভালো 4টি পাত্রের সঙ্গে তার ননদের বিয়ে হয়ে যায় এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। খলিশানি গ্রামে রোহিণী তার মা সবিতা দেবী ও বাবা দীনেশবাবুর সঙ্গে বাস করত। রোহিণী দেখতে খুবই সুন্দরী ছিল, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল। সেটি হলো বাইরে কোনো ফাস্টফুড অথবা স্পাইসি খাবার দেখলে সে নিজেকে আটকে রাখতে পারতো না ও সে সেখানেই উল্টোপাল্টা খেয়ে বাড়ি ফিরে আসতো। এভাবেই সবসময় বাইরে তেল মশলাযুক্ত খাবার খেয়ে খেয়ে তার হজম শক্তি একেবারেই কমে গিয়েছিল আর তাই সে যেখানে সেখানে গ্যাস ছাড়তো। এমনই একদিন একটি ফুচকা স্টলে সে তার বান্ধবীরা সবাই মিলে ফুচকা খাচ্ছিল। তখন কি বাজে দুর্গন্ধ! চি 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 চি, নাকের সাথে সাথে কানেরও 12টা বাজিয়ে দিল। এই তোদের মধ্যে কে গ্যাস ছাড়লি রে? ছি ছি, একদম পচা ভাগাড়ের মতো দুর্গন্ধ। আমার তো মাথা ঘুরে গেল। এ বাবা, সামনে থেকে সরে যা। সত্যি বাবা, কোথা থেকে যে এত পচা দুর্গন্ধ বেরোচ্ছে কে জানে। কে গ্যাস ছাড়লো বলতো? আমার তো মনে হচ্ছে এই ফুচকা কাকুই ছেড়েছে। চল চল, এখানে দাঁড়িয়ে আর ফুচকা খাওয়া যাবে না, আমরা বরং কচুরি তরকা খেয়ে আসি। এ কি রে বাবা, এখন নিজেরাই নির্লজ্জের মতো বাতকর্ম করছে আর বলছে কিনা ফুচকা কাকু ছেড়েছে। হ্যাঁ, এই যে দিদি চলে যাচ্ছেন যান, কিন্তু যাওয়ার আগে আমার টাকাটা দিয়ে যান, বুঝেছেন? আরে দাঁড়ান তো বাপু, দেখতে পাচ্ছেন না আমরা গন্ধে দাঁড়াতে পারছি না, আর আপনি টাকা নিয়ে পড়ে আছেন। এই যে শুনুন, আমার ওরকম বাজে কাজের অভ্যাস নেই। এখন আপনারা টাকা দেবেন না বলে এরকম বাহানা করছেন, তাই তো? তবে দাঁড়ান, আমিও লোক ডাকছি। এই যে বিশু, নন্দু। এই রে যা, আমার জন্য মনে হয় এখন ঝামেলা বেঁধে যাবে। না না, এটা হতে দিলে হবে না। এই যে দাদা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? ও মানুষ মাত্রই এরকম হয়ে যায়। এখন কে করেছে কিভাবে বুঝবেন বলুন? ওটা তো একটা হাওয়া ছিল। এই নিন আপনার টাকা। এই বলে রোহিণী তখন নিজের কাছ থেকেই টাকা দিয়ে দেয়। আসলে রোহিণী এরকমই ছিল, সে প্রত্যেকবারই গ্যাস ছাড়তো আর অন্যের নামে দোষ দেওয়ার চেষ্টা করত। এরপর সেদিন তাদের আর ফুচকা খাওয়া হয় না এবং হোটেলে গিয়ে কচুরি তরকা খেয়েই বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়িতে এসে রোহিণীর সেদিনও পেট খারাপ হয়ে যায় ও সে কারোর সঙ্গে কথা না বলেই সোজা টয়লেটে চলে যায়। সেখানে গিয়ে শব্দ করে করে পটি করতে থাকে, যেটা শুনে তার মা বলে,
বাবারে, এই মেয়েটা টয়লেটে গেলে যেন বোম পড়ে। এখন রান্না করতে করতে এগুলো শুনতে ভালো লাগে। ছি। এই রোহিণী, তোর আবার পেট খারাপ করেছে নিশ্চয়। আমি তোকে কতবার বলি, যখন সহ্য করতে পারবি না উলফাল খাবার খাবি না। নে বোঝ ঠেলা এখন। কবিতা দেবী তাকে শুনিয়েই কথাগুলো বলছিল। এরপর রোহিণী টয়লেট সেরে বাইরে বেরিয়ে আসে ও সে বলে, আহ কি আরাম হলো। তা মা, আজ কি রান্না করেছো? আমি কিন্তু ওই সবজি ডাল ভাত খাবো না, আগেই বলে দিলাম। হ্যাঁ, তা খাবি কেন? এখন বাইরের খাবার খেয়ে আসবি আর টয়লেটে ঢুকে হুড়ুম দুড়ুম করে বোম মারবি। ওহ মা, তুমিও না শুধু শুধু আমার খাবার নিয়েই পড়ে থাকো। এখন তুমি বাইরের খাবার খাও না, তাই খাবারের স্বাদ জানো না। হ্যাঁ, আজ বরং আমি অনলাইনে পিৎজা অর্ডার করি। আজ আমার পিৎজা খেতে খুব ইচ্ছে করছে। কি বললি, পিৎজা খাবি? এই শোন, তোর পেট খারাপ, বাইরে থেকে অত আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তা এখন তোর লজ্জা করে না? আজ তোর কিছুই খাওয়া হবে না, চুপচাপ গিয়ে শুয়ে পড়। এই বলে কবিতা দেবী সেখান থেকে চলে যান। রোহিণীও রাগ করেই শুয়ে পড়ে। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। এমনই একদিন কবিতা দেবী তার স্বামী দীনেশবাবুকে বলেন, কি গো শুনছো? আমাদের মেয়ে তো এবার বড় হয়ে গেল। এবার আমাদের মেয়ের বিয়ের বন্দোবস্ত করতে হবে তো নাকি? না আমি বেরোবো রাস্তায় রাস্তায় পাত্র খুঁজতে। আহ গিন্নি, সকাল সকাল এত মেজাজ চড়াচ্ছ কেন? বলি মেয়ে বড় হয়েছে সেটা তো আমিও জানি। এখন মেয়েকে নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথাই নেই দেখছি। যত চিন্তা সব আমারই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বরং আজই আমার বন্ধু সুধীরকে ফোন করব আর ওর ছেলে সমরের সঙ্গে আমাদের মেয়ের বিয়ের সম্বন্ধ পাকা করে ফেলবো, বুঝেছো? তুমি একদম ঠিক বলেছ। সুবীরবাবু খুবই ভালো মানুষ। যদি তিনি আমাদের রোহিণীকে নিজের বাড়ির বউ করে নিয়ে যান, তবে সেটা আমাদের পরম সৌভাগ্য হবে। এই ঘটনাটি ঠিক দুদিন পরেই সুবীরবাবু তার ছেলে সমরকে নিয়ে রোহিণীকে দেখতে আসে। রোহিণী ও সমর একে অপরকে দেখে। এরপর তারা একে অপরকে পছন্দ করে ফেলে। পরের মাসেই তাদের বিয়ের দিন ঠিক হয়ে যায়। এরপর কবিতা দেবী একদিন সকালে রোহিণীকে ডেকে বলে, দেখ মা রোহিণী, আর কদিন পরেই তোর বিয়ে। এখন আর বাইরে যাস না, আর বাইরের উল্টোপাল্টে খাওয়া একেবারেই বন্ধ কর। একেই সবসময় তোর পেট খারাপ হয়ে থাকে, তার উপর এই সমস্ত খাবার খেলে পেটের সমস্যা দেখা দেবে। হ্যাঁ মা, হ্যাঁ, অত জ্ঞান দিও না তো। আর মাত্র কয়েকটা দিন বাকি, এখন কি আমায় শান্তিতে থাকতেও দেবে না নাকি তোমরা? আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছা তুই তাই কর। এমনিতেও পরের বাড়ি গেলে উল্টোপাল্টা চলতে পারবি না, আর চললেও কেউ সহ্য করবে না। তাই সব কিছুই যখন জানো তাহলে আমার মাথা খেও না তো। আমি এখন আমার ফ্রেন্ডদের নিমন্ত্রণ করতে যাচ্ছি। ওকে বাই। এই বলে রোহিণী সেখান থেকে চলে যায় এবং সে বন্ধুর বাড়িতে গিয়েও এটা সেটা খেতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে আরও কয়েকদিন কেটে যায়। এমনই একদিন তার বান্ধবীরা এসে বলে, এই রোহিণী, আর মাত্র তো কয়েকটা দিন পরই তোর বিয়ে হয়ে যাবে। এই তুই আমাদেরকে ট্রিট দিবি না? চল না, আজকে আমরা বাজারে গিয়ে ফুচকা আলু কাবলি খেয়ে আসি। আরে হ্যাঁ হ্যাঁ, মাও এই সময় বাড়িতে নেই, চুপি চুপি চলে যাই চল, না হলে মা দেখলেই রাগ করবেন। এই বলে রোহিণী তার বান্ধবীদের নিয়ে বাজারে চলে যায় এবং বাজারে গিয়ে ফুচকা আলু কাবলি এগরোল এসব খেয়ে বাড়ি ফেরে। বাড়ি ফিরতে দীনেশবাবু রোহিণীকে বলে, এই রোহিণী, তুই সন্ধ্যাবেলা কোথা থেকে ফিরছিস আর এতক্ষণ কোথায় ছিলিস? এখন তোর মা তোর উপরে খুবই রেগে আছে, যা গিয়ে দেখ। বাবা তুমি প্লিজ মাকে বোঝাও, আমি একটু বন্ধুদের সঙ্গে বাইরে বেরিয়েছিলাম, আর তো মাত্র কয়েকটা দিন বলো, এরপর কি আমি আমার বন্ধুদেরকে আর পাবো না? এরকম বাইরে বারবার বের হতে পারবো? তুমি বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তুই তোর মায়ের সামনে যা, প্রয়োজনে আমি তোর মাকে বুঝিয়ে বলে দেবো, বুঝেছিস? এভাবে রোহিণী সেখান থেকে চলে যায় এবং দেখতে দেখতে রোহিণীর বিয়ের দিন এসে উপস্থিত হয়। বিয়ের দিন সকাল থেকেই রোহিণীর পেট ব্যথা শুরু হয়ে যায়। তখন ওহ বাবারে, কি পেটে যন্ত্রণা হচ্ছে। মাগো, এত পেট ব্যথা করছে কেন? রোহিণী এভাবেই মনে মনে ভাবছিল। ঠিক তখনই সেখানে কবিতা দেবী আসেন এবং বলেন, দেখ মা, আজ তোর বিয়ে, আজ কোনো রকম উল্টোপাল্টা খাবার খাবি না, কিন্তু সারাদিন তোকে উপোস থাকতে হবে, এতে তোর শরীরও ভালো থাকবে। আর তাছাড়া আজকে পালকিতে করে তোকে শহর পর্যন্ত যেতে হবে, অনেক লম্বা পথ। এই সময় পেট খারাপ হলে চলবে না, বুঝলি?
আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। এরপর সন্ধ্যের সময় বরযাত্রী এসে উপস্থিত হয় এবং সবাই বরকে দেখতে প্যান্ডেলে ছুটে যায়। ঠিক সেই সময় রোহিণী খাবার ঘরে ঢুকে বিরিয়ানি, কাটলেট, মোগলাই, কাবাব সব গিলতে থাকে। এরপর বিয়ে হয়ে যায়। তখন যাবার সময় রোহিণী পালকিতে চড়ে এবং তার স্বামী সমর ঘোড়ায় চেপে জঙ্গলের পথ দিয়ে শহরে ফিরছিল। ঠিক এমন সময় রোহিণীর পেট মোচড় দেয় এবং সে জোরে একটা গ্যাস ছেড়ে দেয় এবং গ্যাসের গন্ধটি সমরের ঘোড়ার নাকে যায় ও ঘোড়াটি অজ্ঞান হয়ে যায়। তখন আরে আরে ঘোড়াটার কি হলো? ও এভাবে অজ্ঞান হয়ে গেল কেন? আর এখন আমরা কিভাবে যাব সেটাই তো বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছি না বাবু, আপনি এক কাজ করুন, আপনারা এসে আমাদের এই পালকিতে বসুন। এভাবেই সমর রোহিণীর সাথে পালকিতে উঠে বসে। এতে করে রোহিণীর মুখে হাসি এলেও মনে মনে সে অসন্তুষ্ট হয়, কারণ এখনো তার পেট মোচড় দিচ্ছিল। এমনই সময় রোহিণী খুব ধীরে গ্যাস ছাড়ে, যার ফলে সমর বলে, কি পচা গন্ধ! কোথা থেকে এত পচা দুর্গন্ধ আসছে কি জানি। আমার তো মনে হচ্ছে ঘোড়ার মতো আমিও অজ্ঞান হয়ে যাব। এই যে রোহিণী, তুমি চুপ করে বসে আছো যে, তুমি এখন দুর্গন্ধ পাচ্ছ না? এই যা, কি করে ফেললাম, এবার কি হবে? ওই মানে পাশে হয়তো জীবজন্তু মরে পড়ে রয়েছে, তারই গন্ধ বেরোচ্ছে। এভাবে চলার পর কিছুক্ষণ পর বেহারারা পালকি থামিয়ে দেয়। সমর তাদের জিজ্ঞাসা করে, কি হলো বেহারা ভাই, এখন তুমি পালকি থামিয়ে দিলে যে? বাবু, আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু বিশ্রাম না নিলে আমরা হাঁটতে পারবো না। বিশ্রাম নেবে মানে? কি দরকার এখন বিশ্রাম নেওয়ার? আর তো একটুখানি পথ, তাড়াতাড়ি চলো না। আরে রোহিণী, তুমি এটা কি বলছো? ওনারা এখন এত পথ হেঁটে এসেছেন, তা ওনাদের একটু বিশ্রাম তো দেয়া দরকার, তাই না? কিন্তু তুমি তো আমার অবস্থা বুঝতে পারছো না। এ কথা বলতে বলতেই রোহিণী জোর করে শব্দ করে গ্যাস ছেড়ে দেয়। সেই আওয়াজ সবাই শুনতে পায় এবং সেই দুর্গন্ধে সকলেই অস্থির হয়ে যায়। এই অবস্থার কথাই আমি বলেছিলাম। আজ সকাল থেকে আমার পেটটা খুবই খারাপ। মা আমাকে বারণ করার সত্ত্বেও আমি উল্টোপাল্টা জিনিস খেয়ে ফেলেছি, যার জন্য আজ আমাকে এত ভুগতে হচ্ছে। আচ্ছা বাবা, ঠিক আছে, এমন তো হতেই পারে, তাই এতে কান্নার কি আছে? আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি কি পালকিতে পটি করে ফেলেছো নাকি? না, তবে আর 1 মিনিটও দাঁড়ালে আমার পটি হয়ে যাবে। আমি আর চেপে রাখতে পারছি না সমর। এই যে দাদা, এখানে কি কোনো জায়গা আছে যে যেখানে পটি করা যাবে? না মানে একটু দেরি হলে হয়তো ও পালকিতেই পটি করে ফেলবে। সে কি বলেন বাবু? এই ঝোপের ধারে একটা পুকুর আছে, তা তুমি বরং ম্যাডামকে ওখানে নিয়ে যাও, ওখানে নিয়ে গিয়ে পটি করে নিয়ে আসো, না তো পালকিতে পটি করে ফেললে আমরা অনেক বিপদে পড়ে যাব। এরপর রোহিণী ঝোপের ধারে গিয়ে মন ভরে পটি করে এবং পুকুরের জলে নিজেকে পরিষ্কার করে নেয়। এরপর ফিরে এসে রোহিণী বলে, আহ কি আরাম হলো, যেন বুকে প্রাণ ফিরে এলো। এবার তুমি বুঝলে তো রোহিণী, যে সবসময় বাইরের উল্টোপাল্টা খাবার খেলে কি হয় আর কেমন বিপদে পড়তে হয়? হ্যাঁ বুঝেছি, আজ আমার খুব শিক্ষা হয়েছে। আমি আর কখনোই বাইরে উল্টোপাল্টা খাবার খাবো না। এরপর থেকে রোহিণী ডায়েট শুরু করে এবং বাইরের খাবার দাবার একেবারেই বন্ধ করে দেয়, যার ফলে তার পেট খারাপের রোগও সেরে যায় এবং সে ও সমর সুখে শান্তিতে সংসার করতে থাকে।